ব্রাত্য বসু যখন মোশাররফ করিমকে নিয়ে বাংলার গ্যাংস অফ ওয়াসিপুর বানিয়েছিলেন, আমাদের অপেক্ষাটা তখন থেকে। এখন প্রতিমদা অপূর্বা টোটা রায়চৌধুরীকে নিয়ে চালচিত্র বানিয়েছেন। তো অবশেষে দুটো সিনেমা মিলে গেল, দুটো সিনেমাতেই ব্রাত্য বসু কমন ফ্যাক্টর, এবং অবশেষে আমরা প্রতিমদা এবং প্রতিম দাশগুপ্ত এবং ব্রাত্য বসু দুজনকে ইন্টারভিউ করবো আজকে। আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, তো আপনাদের যে প্রশ্নগুলো আছে, আপনাদের মনের প্রশ্ন, সেগুলোই তাদের কাছে নিয়ে আসবো, দেখি তারা কিরকম কি উত্তর দেন। চলুন, দেরি করে লাভ নেই, আপনারা লাইক টাইক দিয়ে রেডি হয়ে যান। একটা দারুণ দুর্ধর্ষ ইন্টারেস্টিং ইন্টারভিউ আসছে এবং সব বিষয় নিয়ে কথা হবে, সব বিতর্কিত বিষয় নিয়েও কথা হবে। শুরু করা যাক। আচ্ছা, আমরা আজকে অবশেষে ধরতে পেরেছি ব্রাত্য বসুকে। পরিচয় দিয়ে কিছু বলে লাভ নেই, কারণ বিশাল বড় একটা রেঞ্জে ওনার পরিচয় আছে, তো আপনারা সবাই চেনেন। তো রিসেন্টলি তার একটা সিনেমা এসেছে চালচিত্র, চালচিত্রের পরিচালক প্রতিমদা আর ব্রাত্যদা তারা আছেন আমাদের সাথে। তাহলে শুরু করা যাক। আপনারা দেখুন, একটু লাইক টাইক করে দিয়ে শুরু করুন। আচ্ছা, প্রথমেই প্রতিমদার কাছে যাই। প্রতিমদা, এই যে সিনেমাটা আসলো, এইরকম একটা সময় আসলো যে খাদান আসছে, খাদান সিনেমাটা এত বড় একটা সিনেমাটা, কেন মনে হলো যে খাদানকেই চ্যালেঞ্জ করে এরকম সময় একটা সিনেমা আনবো? না, খাদানকে চ্যালেঞ্জ করিনি, তবে খাদান যে একটা অন্য ক্যাটাগরির ছবি বা অন্য অডিয়েন্সের জন্য ছবি, সেটা খুব আর্লি রিয়েলাইজ করেছিলাম। মানে ওদের টিজারও ওই পুজোর আগে পিছিয়ে এসেছিল, এবং আরো যে 2-3টে ছবি আসবে সেটা ক্রমশ প্রকাশ পেল। মানে আমরা জানতাম যে শিবুদার একটা ছবি আসবে রাখিকে নিয়ে, আমার বস, সেটা পিছিয়ে গেল। যখন একটা কনফিডেন্স পেলাম যে শিবুদা অফকোর্স একটা তো ইম্প্যাক্ট আছে বক্স অফিসে। আর পুষ্পা 2টা যে আবার এত চলবে, আমরা ভেবেছিলাম এনাফ গ্যাপ আছে, একটু ডিপ করবে, কিন্তু ওই আল্লু অর্জুন কিছু ঘন্টার জন্য অ্যারেস্ট হওয়াতে, যেটা আর একটা পুষ্পে, হ্যাঁ, তারপর মুফাসা অনেক শো নিল, তো শো কম পেয়েছি, কিন্তু মানে দর্শকের ভালোবাসা সাংঘাতিক পাচ্ছি, যারা দেখছে ভীষণ ভালো লাগছে, এটাই এখন অব্দি পাওনা। এক সপ্তাহ আগে পরে যদি রিলিজ করা যেত তাহলে তো এক সপ্তাহ আগে এলে বার করে দিত হল থেকে, আর এক সপ্তাহ পরে আমরা একটা অফার করেছিলাম, তাতে বলেছিল আপনাকে জানুয়ারির শেষে যেতে হবে। তবে ছবিটা রেডি হয়ে পড়ে আছে, একটা স্ট্যান্ডিং কস্ট বলে একটা জিনিস থাকে একটা ছবির, তো পুজোয় রিলিজ করার প্ল্যান ছিল, সেটা হয়নি, এখন বেরোনোটাই দরকার ছিল। ব্রাত্যদার কাছে আসি। খাদানের যে ডায়লগ ছিল না, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি, আপনার মুখে এই সিনেমাতে একটা ডায়লগ আছে যে ধরিয়ে দিলে ধরতে পারবে। তো এইরকম যে মাস কিছু ডায়লগ থাকে যেগুলো লোকে আলোচনা করে দীর্ঘদিন ধরে, এরকম ডায়লগকে আপনি কি চোখে দেখেন, কেমন লাগে এরকম ডায়লগ? মানে প্রথম কথা হচ্ছে যে প্রতিম, এখানে তুমি আমার অভিনেতা বললে অব্র, এখানে আমি একটা স্পেশাল ছোট্ট পার্ট করেছি, মানে যাকে বলে বড় পার্ট, এটা নেই আমার। ফলে আমি আশা করছি প্রতিমকে আমার পরের ছবিতে আমার বড় পার্ট দেবে, এটাই প্রথম বলবো। আর দুই হচ্ছে এই ধরনের ডায়লগ শুনে আমি না দিলে কি হবে, তাহলে প্রতিমকেই বলতে হবে যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। না, আমি আসলে সত্যি কথা বলছি, আমি ব্রাত্যদার একটু ইন্টিমিডেটেড ফিল করি, পার্সোনালিটিটা খুবই, আমি ব্রাত্যদার সামনেই বলছি, দুটো মানুষকে আমি একটু ভয় করি। একটা হচ্ছে রূপম, কিরকম সবসময় মনে হয় রেগে আছে, না এখন লাগছে না, যখন তোমার সাথে ধরো দেখা করার আগে, হ্যাঁ, আর একটা মানে এই কথা ছিল মনে। আর একটা জিনিস জানো তো, মানে অভ্র, মানে শেক্সপিয়ার ইন লাভে জুডি ডেঞ্চের 8 মিনিটের রোল ছিল টোটাল স্ক্রিন টাইম, অস্কার বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস। পুরো দেখে মনে হয় পুরো ছবি জুড়ে আছে, কিন্তু সাইলেন্স অফ দ্য ল্যাম্বসে অ্যান্থনি হপকিন্সের খুব ছোট রোল ছিল, ডিউরেশন 11 মিনিট। তো এইটা কিন্তু সব অ্যাক্টরের বোঝার ক্ষমতা নেই যে একটা রোল যতই ডিউরেশন লিমিটেড হোক তার ইম্প্যাক্ট কতটা। মগনলাল মেঘরাজের কিন্তু 2টো সিন, একটাই গণেশটা কিনতে আসে, আর সেই বিখ্যাত সিন যেখানে ওই ছোড়া মারা কামু নিয়ে মারছে, ছুরি মারছে। তো কিন্তু মগনলাল মেঘরাজ হয়তো ফেলুদার থেকেও বেশি কালারফুল ফর জয়বাবা ফেলুদা। সেই দিক থেকে আমি জানতাম ভুবন হালদারের ইম্প্যাক্ট ইনক্রেডিবল, যে মানে ব্রাত্যদা যদি একবার সেটা পড়ে তার মনে হয়, আমি খুব মানে হোপ প্রে করেছিলাম যে ব্রাত্যদা অফকোর্স সেটা বুঝতে পারে, ভীষণ এক্সাইটেড হয়ে আমরা জমিয়ে শুট করলাম। এবং না, আমি এমনি টেকনিক্যালি কিন্তু এসেনশিয়ালি আমি তোমায় বলছি প্রতিম, তুমি এত ভালো ভালো কাজ করেছো, তুমি এটা মানবে যে বড় পার্ট ছোট পার্ট বলে কিছু হয় না। আমি স্তানিস্লাভস্কির কথাটা বিশ্বাস করি, বড় অভিনেতা বা ছোট অভিনেতা হয়, পার্ট ছোট বা বড় আমি কোনোদিনই কনসিডার এটা আমি করিনি। আর এটা প্রতিমের সঙ্গে কাজ করতে আমি খুব এক্সাইটেড ছিলাম। ফলে ভুবন হালদারের যে এইরকম ইম্প্যাক্ট হবে, হ্যাঁ, সেটা আমি যখন যেদিন ডাব করতে যাই সেই দিন আমি বুঝতে পারি। প্রতিম অনেক আগে বুঝতে পেরেছিল, কারণ প্রতিম এই চরিত্রটা স্রষ্টা, পুরো স্ক্রিপ্টটাকেও জন্ম দিয়েছে, লালন করেছে। আমি তো স্ক্রিপ্টের একটা অংশ শুনি, আমার ওই যে অংশটা শুনি, ও খালি আমাকে ওই ভুবন হালদারের মানে স্কেচটাই দিয়েছিল,
বাচ্চা, সেটা পড়ে আমার খুবই ভালো লাগে পাঠটাকে। তো আমি ওকে ইনফ্যাক্ট অ্যান্থনি হপকিন্সের কথাই ফোনে বলি, হ্যাঁ, যে ওই আমাদের জুডি ফস্টারের সঙ্গে ওই যে একটা অদ্ভুত একটা লিরিক্যাল কথোপকথন আছে, আমি বলছি এখানে লিরিক নেই কিন্তু এটা দারুণ পাঠ, এটা আমি করবো, প্রতিম খুব ভালো হবে। এবার এটা যে ইম্প্যাক্ট সত্যি এইরকম চালচিত্র দেখার পাশাপাশি এই ছবি, এই চরিত্র, এই ছোট্ট চরিত্র মানে কত 5-6 মিনিট হবে, আমার 6 মিনিট হবে, তাই লোকে যেই ভালো লাগছে লোকের, সেটা আমি মানে আমার মনে হয়েছিল যে এই প্রথম কথা হচ্ছে যে অভিনেতাকে তো ওইভাবে মনে রাখে না, অভিনেতাকে তখনই মনে রাখে যখন ছবিটা ভালো হয় বা ছবিটা চলে। ওটা বললো আমাকে যে শুটিং করার সময় আমি বুঝতে পারিনি যে এইরাম মানে প্রাতদার এইরাম একটা ইম্প্যাক্ট হবে। তো এটা একটা মানে সত্যি মানে উই ওয়্যার অল একটা শুটিং এর একটা সিন দারুণ করে করতে হবে, একটা ওভারওয়েলমিং একটা ব্যাপার তো থাকে, কিন্তু যখন ফাইনালি গুছিয়ে গাছিয়ে এই কাটের সাথে এই কাট পড়ছে, দুটো দিক পড়ছে, মিউজিক পড়ছে, একটা দারুণ ইম্প্যাক্ট হয়েছে। মানে সেটা আমি ট্রেলার থেকেই যে এটা একটা মানে ইট উইল কাট থ্রু, সেটা আমি একটা মানে আঁচ পেয়েছিলাম। আচ্ছা ব্রাত্যদা, আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি তো অভিনেতার থেকেও আপনার বড় সত্তা হচ্ছে যে আপনি পরিচালক, এরকম যখন অভিনয় করেন না, আমি অভিনেতা আমার একটা সত্তা, পরিচালক আরেকটা সত্তা, আমি ঠিক কম্পেয়ার করতে পারবো না। তো ঠিক আছে, পরিচালক সত্তাটা বলে না যে এই পরিচালক যেটা কোনোদিন না, কারণ আমার মধ্যে আমি যেহেতু অনেকের সঙ্গে সিনেমা অভিনয় করেছি, অনেকের নির্দেশনা থিয়েটারও করেছি, মানে ইনফ্যাক্ট আমার শুরু তো জীবন থিয়েটারের শুরু অন্যের নির্দেশনায় কাজ করে, ফলে আমার মধ্যে প্রথম থেকে এটা মনে হয়েছে যে ফিল্ম তো বটেই, যে এটা ডিরেক্টরস মিডিয়া। ফলে আমি যখন একটা ফ্লোরে যাই, আমি প্রথম কথা সব ছবিতে কাজ করি না, আমি সেই ছবি কাজ করি যেখানে আমি ডিরেক্টরকে বিলিভ করি, ডিরেক্টরকে ট্রাস্ট করি, ডিরেক্টরের প্রতি আমার আলাদা রেসপেক্ট আছে। তা প্রতিমের সঙ্গে আমার কাজ করার বরাবরই আমার একটা বাসনা ছিল যে যদিও আমার একটা ছোটো পার্টও দেয় কখনো অনুগ্রহ করে সেটা করবো, তো সেটা আমি করলাম। আর আমি আবার এমনও হয়েছে যে পার্টটা বড়, কিন্তু সেই ডিরেক্টরকে আগে এটা করতাম, আগে হয়তো মানে বাজবিচার করতাম না, পার্ট নিয়ে নিতাম, ইদানিং আমি খুবই বুঝে কাজ করি। ফলে আমি যে ডিরেক্টরকে বিশ্বাস করছি তা সেখানে আমার আলাদা কোনো সত্তা আর মানে জাগরুক হতেই পারে না, সেই সত্তা ঘুমন্ত, মৃত এবং তা আগ্নেয়গিরির মতো নয়, তা বিলীন হয়ে গেছে। আপনি হুব্বা বানিয়েছিলেন, বাংলার গ্যাংস অফ ওয়াসিপুর বলা যায়। তো এই সিনেমাতে যে ক্যারেক্টারগুলো হয় সেগুলো তো আমাদের সমাজের মেইন স্ট্রিম ক্যারেক্টার নয়, একটু অন্যরকম সমাজের করতে, হ্যাঁ, মার্জিনাল ক্যারেক্টার। আমি যে পার্টটা করেছি ইনফ্যাক্ট ওর ছবিতে, সেটাও তো একটা মার্জিনাল ক্যারেক্টার। এটাও মার্জিনাল ক্যারেক্টার। তো আমি সেটাই বলছিলাম, তো এই ধরনের ক্যারেক্টার যখন লেখেন বা অভিনয় করেন, তখন মনে হয় না যে এর মধ্যে তো সমাজের খারাপ প্রভাব পড়ছে, আর্টটা ঠিক নেই এর মধ্যে, কোথাও গিয়ে মনে হয় না যে এই জিনিসটা তো আমি বিলিভ করি না? না, আমি যেটা খুব গভীরভাবে বিশ্বাস করি যে অস্কার ওয়াইল্ড যেটা অশ্লীলতা এবং শ্লীলতার ফারাক কি বোঝাতে গিয়ে বলেছিলেন যে একজন নগ্ন নারী, তার ডান পায়ে যদি একটা মোজা পরিয়ে দেওয়া যায় সেটা অশ্লীলতা, তার আগেটা নয়। হ্যাঁ, তো সমাজ যেরকম তার ডেপিকশন তো আর্ট সেটাই করবে, আর্ট আলাদা করে তার হঠাৎ নিশ্চয়ই আর্ট সত্য, শিব এবং সুন্দরের কথা বলবে, কিন্তু সমাজ যদি সত্য, শিব ও সুন্দরের কথা না বলে, গোটা এই সমাজটার মধ্যে যদি ভারতবর্ষের একটা ক্যাকোফনি থাকে, তাহলে আর্টে তার প্রতিফলন ঘটতে বাধ্য। 1, 2 এই ধরনের মার্জিনাল চরিত্র, মানে যা আমার মধ্যবিত্ত অভ্যস্ত ঘেরাটোপের বাইরে, সেই ধরনের চরিত্র লেখা বা সেই ধরনের চরিত্রকে তুলে আনা। মধ্যবিত্ত চরিত্র মানে তার কি থাকতে পারে, তার দৈনন্দিন একটা গড়পড়তা জীবনযাপনের সমস্যা থাকতে পারে, তখন সে অভিনেতা সে পার্টগুলো বিহেভ করে। বা আমাদের সিনেমায় যেগুলো খুব বড় করে একটা সময় খুব একটা বড় ফেনোমেনন হয়ে উঠেছিল, পরকীয়া সম্পর্ক, যে মধ্যবিত্ত আসলে তার মনের গভীরে কোথাও একটা যেন ফাঁকা গহন কিছু একটা দিঘি আছে, সেই দিঘিতে একটা ফাঁকা আছে, কোথাও ডুব দিতে হবে। তো এইগুলো তো খুব মানে সিলি ব্যাপার, মানে ভালো, তার কাছে নিশ্চয়ই কেউ করতে চাইলে ভালো, কিন্তু আমার মনে হয় যে আর্ট যখন সৃষ্ট হচ্ছে তখন ওই মানে যে সমাজ আমার চেনা নয়, অচেনা অনভ্যস্ত সমাজ, হ্যাঁ, তাকে কতটা আমি আমার শিল্পে তুলে আনতে পারছি এবং তাকে আমি কতটা তুলে ধরতে পারছি, তার উপর আর্টিস্টের মুনশিয়ানা অনেকটাই নির্ভর করে। আর আপনার হুব্বা সিনেমাতে আমরা দেখেছিলাম মোশাররফ করিমকে, এই সিনেমাতে অপূর্বকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের অভিনেতা, যদিও খুব ভালো অভিনেতা, আমাদের দেশে প্রচুর ফ্যান ফলোইং আছে তাদের, কিন্তু বাংলাদেশের অভিনেতা কেন? আমাদের দেশে কি অভিনেতা কম পেয়েছে? এটা প্রতিমাকে বলুক, তারপর আমি বলছি। না, আমার মনে হয় এটা ব্রাত্যদা একটা ঋতুদার ইন্টারভিউ করেছিল, ব্রাত্যদা যখন একটা চ্যানেলের সাথে জড়িত ছিল, ব্রাত্যদা ঋতুদাকে জিজ্ঞেস করেছিল আপনি খালি বম্বের আর্টিস্ট নেন কেন? হ্যাঁ, খুব সুন্দর একটা কথা বলতো যে আমরা নিজেদের মধ্যে ছবিটাকে আটকে রাখবো কেন? আমার একটা ন্যাশনাল অডিয়েন্স আছে, ঋতুদার কথা বলছি, আমার ন্যাশনাল অডিয়েন্স আছে, আমি চাইবো যে এমন ভাবে কাস্টিং করতে যাতে আমার ছবিও একটা ব্যাপ্তি পায়, ছবি একটা আমি ছড়িয়ে দিতে পারি। ঠিক সেইভাবে আমি শান্তনু মাহেশ্বরীকেও নিয়েছি, যে
প্রধানত বম্বের অভিনেতা, তাকে নিয়েছি, এখানে অপূর্বকে নিয়েছি, এখানে একটা বড় বাংলা অডিয়েন্স আছে। এবং যদি সে ছবিটা, কত লোক আমায় রোজ ফেসবুকে বলছে এটা কি বাংলাদেশে আসবে না, তার মানে একটা প্রচন্ড কিউরিওসিটি আছে ছবিটা দেখার। বম্বেরও প্রশ্ন আসছে, দিল্লির, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। তো এই যে লোকেরা কলকাতার বাইরে 4টে মাল্টিপ্লেক্সের বাইরেও ছবিটা দেখতে চাইছে, এটা কাস্টিংটা একটা বড় কারণ। হয়তো অপূর্বই বাংলাদেশের ইন্টারেস্টটাকে টানছে। তো সেই দিক থেকে আমার মনে হয় না আমরা আমাদের ছবিটাকে লিমিট করে রাখবো জাস্ট বিকজ অফ আদার রিজনস, যেটা আমাদের মানে আর্ট এবং সিনেমার অনেক বাইরে। আমার ক্ষেত্রেও একই কথা। মোশাররফ করিম একজন বাংলাভাষী অভিনেতা। বাংলা ভাষা কেবলমাত্র আমাদের মাতৃভাষা, পশ্চিমবঙ্গের মাতৃভাষা নয়। বাংলা ভাষা এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 25 কোটি লোক বাংলা ভাষা বলে। এটা বোধহয় এখন 6 বা 7 ল্যাঙ্গুয়েজ স্বীকৃত। তাহলে আমি যখন একটা ছবি বানাচ্ছি, আমি চাইবো যে আমার ভাষায় যারা সিনেমা টিনেমা নিয়ে আগ্রহী, এমনি সিনেমা নিয়ে আগ্রহ অনেক কম, সেখানে আমি যারা সিনেমা নিয়ে আগ্রহী তাদের ম্যাক্সিমাম নাম্বারের কাছে আমি পৌঁছতে, ভালো অভিনেতা নিয়েই তো কাজ করতে হবে। তা বাংলাভাষী অভিনেতা, তিনি বাংলাদেশ না এই বাংলার, তার ধর্ম কি, তার গোত্র কি, আর্ট এগুলো বিচার করে না। আর্টের কোনো সীমান্ত নেই, আর্টের কোনো কাঁটাতান নেই, আর্টের কোনো ভিসা নেই, আর্ট ওপেন। তো আমরা অনেক রকম নিজেদের স্বার্থের কারণে ওখানে ভিসা বসাই, কাঁটাতার দিই, হ্যাঁ, হানাদাররা ওখানে টহল দেয়, বিএসএফ এর ট্যাঙ্ক যায়, ওদিকে হয়তো বিডিআর এর টহলদারি চলে, কিন্তু তার সঙ্গে তো আর্টের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর্ট তো ওগুলোর একসঙ্গে ওগুলো বিরোধিতাও করতে চায়। মানে অব্র, তুমি বলতে পারো যে আপনি মোশাররফ করিমকে নিলেন, যে কেউ এই রোলটা করতো, এটা কি তুমি বলতে পারবে? যে অভিনয় উনি করেছেন বা অপূর্ব যে চলচ্চিত্র করেছে, এটা কিন্তু যে কেউ কলকাতাতেও করতে পারতো না, পারবে না। অবশ্যই। আর এই ব্যাপারটা আমি সবসময় বলি, বাঙালিরা পৃথিবীর সব জায়গায় আছেন, আমরা বাঙালিদের জন্য আছি। আমাদের টেক্সাইগাই মোবাইল রিভিউ চ্যানেল যেখানে আছে, সেখানেও বোধহয় একমাত্র চ্যানেল বাংলা ভাষায় যেখানে বাংলাদেশের লোক আর ইন্ডিয়ার লোক ঝগড়া করেন। এনিওয়ে, তো আমরা পরের প্রশ্নে আসি যে এই যে আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন বা লিখছেন লোকে যাতে এসে সিনেমা দেখে, কোথাও গিয়ে প্রেস্টিজে লাগছে না যে আমি এত বড় একজন পরিচালক, সবাই ডেকে বলছি সিনেমা দেখতে? না, একটা রান্না করেছে, আমাকে তো লোকেদের খাওয়াতেই হবে, তার জন্য যদি আমার ঘরে ঘরে যেতে হয় আমি যাবো। হয়তো বাড়িতে রান্না করিনি, দোকান খুলে রান্না করেছে। দোকানটার প্রচার হয়তো অন্য দোকানের প্রচার একটু বেশি হয়েছে, তো সেই দিক থেকে আমাকে আমার খাবারটা নিয়ে তো যেতেই হবে। আমি যবেতে রিলিজ করেছি, প্রায় প্রত্যেক শনি রোববার ক্রিসমাসের দিন আমি টোটা, দানিকা, অনির্বাণদা সবাইকে নিয়ে আমরা হলে যাচ্ছি, আমরা মিট করছি, ওদের সঙ্গে মানে কেমন লাগলো ছবিটা। এটা একটা খুব ভালো প্রসেস এবং এটা সত্যি মানে এটা যে 4টে লোক এক্সট্রা আসার জন্য করছি তা নয়, এটা একটা প্রচন্ড অ্যাকচুয়াল ডিরেক্ট অডিয়েন্স ইন্টারাকশন। হ্যাঁ, যে একে একটু বেশি চাইছিলাম বা আপনার ওই লুকটা খুব ভালো লেগেছে, এই ছোট ছোট ফিডব্যাক গুলো ভীষণ কাজে দেয়। এই যে টোটা, যিশু, এরা যে বলা হয় যে বাংলাতে অবহেলিত অভিনেতা, বাংলাদেশে ভাবে দাম পায়নি, বাইরে গিয়ে বিখ্যাত হয়েছে, তারপর বাংলাতে তাদেরকে আবার নতুন করে জানা হচ্ছে, তাদেরকে ফিরে পাওয়া হচ্ছে, এই ব্যাপারটা, এই যে ঘর বাপসের ব্যাপারটা, এটা আপনি কিভাবে দেখেন? এটা আমি ওইভাবে দেখি না। মানে এই মুহূর্তে একটা অন্য উদাহরণ দিই, ইস্টবেঙ্গল ক্লাবের সেন্ট্রাল মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী মুম্বাই দিল্লি ঘুরে বাংলায় এসছে। সুভাশিস বসু মোহনবাগানের লেফট ব্যাক, সে অন্য ক্লাবে খেলতো, এখন মোহনবাগান ক্লাবের সে ক্যাপ্টেন। হ্যাঁ, তো আমার মনে হয় বিনিয়ন্ত্রিত, তার বিনিয়ন্ত্রণের সর্বোচ্চ পুরোধা পুরুষ কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী মনমোহন সিং। তো তিনি যে অর্থনৈতিক নীতি এনেছিলেন, তারপর ফুটবল, আর্ট, এই সব কিছুতে ব্যাপারটা গ্লোবালাইজেশন যদি হয়, মানে সেটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত করেছে, তাই তো? তাহলে এটা একটা গ্রাম। এই গ্রাম মানে হচ্ছে আমি বঙ্গদেশ নামক গ্রাম থেকে মুম্বাই নামক গ্রামে যাচ্ছি, পাশাপাশি, খুব বেশি দূরে না। তো আমি সেখানে যাচ্ছি, বোম্বেতেও কাজ করি, এখানেও কাজ করি। এরা কেউই কোনো কালে বাংলায় অবহেলিত ছিল না। ঋতুদার কথা এক্ষুনি প্রতিম বলেছে, আমাদের মনে পড়বে টোটা ঋতুদার চোখের বালিতে খুব গুরুত্বপূর্ণ পাঠ করেছিল, এবং যিশু আমাদের ওই বিপাশা বসুর সঙ্গে সব চরিত্র কাল্পনিকে অভিনয় করেছে। তো এরা কেউই বাংলায় কখনোই অবহেলিত ছিল না। বম্বের এক্সপোজার বেশি, টাকা বেশি, অনেক 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 দিন ধরে কাজ করে, অনেক যত্ন করে কাজ করে, এবং আমি ওদের মুখে শুনেছি আর্টিস্টের সম্মান অনেক বেশি। হ্যাঁ, তো সেখানে হয়তো এখানে অনেকটাই যে প্রযোজকরা কাজ করেন শুনেছি যে তাদের বেশিটাই অনেকটাই তাদের মধ্যে ফিউডাল স্ট্রাকচার আছে। সেখানে শুধু আর্ট তো নয়, আর্টিস্টের ক্ষয় হয়। জনৈক প্রডিউসারদের যদি এখানে দাদা 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 করতে হয়, তাহলে আমি ফ্লোরে গিয়ে আমি আমার ব্যক্তিত্বের বিকাশটা ঘটাবো
কিভাবে যদি সারাক্ষণই দাদা দাদা করতে প্রডিউসার, এটা যার ফলে এখন ওদের যেহেতু একটা ন্যাশনাল লেভেলে নাম হয়ে গেছে, ওরা ওখানেও কাজ করে এখানেও কাজ করে, এবং এটা আমি তো ওয়েলকামই করি, একেবারেই অবহেলিত নয়। আচ্ছা, আপনি তো আর্টের লোক, আর্টের ব্যাপারটাতে এইভাবে একদম সম্পৃক্ত ঢুকে আছেন, সেখানে পুষ্পা, কেজিএফ এসব সিনেমা দেখেন? পুষ্পা একটা আমি দেখেছি, দুইটা দেখিনি। এগুলো কি চোখে দেখেন, কেমন লাগে দেখতে এগুলো? আমি তো ছোটবেলা ঘ্যাগাচুর, তারপর আমি এগুলো পড়েছি তো অনেক, তারপর আমাদের কি জানো জানু চোর চানু, এগুলো আমার ভালো লাগতো পড়তে, এগুলো খুবই ভালো লাগতো। আপনার মনে হয় না যে মাসের জন্য কিছু বানাই, যেখানে আর্ট ব্যাপারটা মাসের জন্য তো বানানো উচিত, তো এখন মাস আর ক্লাস সিনেমা আমার মনে হয় এই ধরনের ভাগাভাগি করা উচিত না। এরকম অনেক সিনেমা উদাহরণ আমি দিতে পারি, যে সিনেমাগুলো হয়তো মাসের জন্য বানানো হয়েছে। কারণ গুপি গাইন বাঘা ভাই, এটা কাদের জন্য বানানো ছবি? হ্যাঁ, সবার জন্য বানানো সিনেমা। এরকম কিছু কিছু ছবি থাকে যে একই ডিরেক্টর দুরকম ছবি বানাচ্ছে, মানে যিনি আমাদের এই পরিচালক এক দুজেকে নিয়ে বানিয়েছিলেন বালাচন্দ্রন, তার আগের ছবি হচ্ছে তানির জল জল, সেটা একেবারে একটা মানে একটা গ্রামে জল না পাওয়ার সমস্যা নেই। তো এক একজন পরিচালক তো এক এক রকম উদ্দেশ্য থেকে ছবি বানাবে। এই সব থেকে বড় উদাহরণ হচ্ছে চার্লি চ্যাপলিন। আপনি ওকে কোন গোত্রে ফেলবেন? যদিও কমেডি ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে কমেডিকে সমস্ত ধরনের মানুষরা কানেক্ট করে, কিন্তু চার্লি চ্যাপলিনের কমেডি তো শুধু তো হাসানো নয়, ওর মধ্যে যে তীব্র ব্যঙ্গ আছে, বিদ্রুপ আছে, মানুষকে কষাঘাত করা আছে, হ্যাঁ, চাপকানো আছে, তো সব মিলিয়ে তো এটা হয়। ফলে এখন প্রতিমকে যদি বলা হয় যে আমি জানি না, ও আমার তো ধারণা ও প্রফেশনাল ফিল্ম ডিরেক্টর, ওকে যদি পুষ্পা 2 বানাতে বলা হয় ও হয়তো অফারটা নিয়ে নেবে। আমি যেহেতু প্রফেশনাল ফিল্ম ডিরেক্টর নই, আমি হয়তো এই ছবিটা বানানো আমি আত্মবিশ্বাসই পাবো। উনি অলরেডি আমাকে বলেছেন আমাদের ইন্টারভিউতে নেবে না তুমি? আচ্ছা, হ্যাঁ, সেই মানে এক ধরনের আত্মবিশ্বাসহীনতা। হ্যাঁ, তার মানে ওই পুষ্পাটুকু অপমান করছে না নিশ্চয়ই, একেবারে আমরা করছি না, ওটা একটা আলাদা স্কিল লাগে। তো কমেডির কথা যেখানে আসলো, চার্লি চ্যাপলিনের কথা আসলো, মহাপুরুষ কাপুরুষ আপনি যে করেছিলেন, অভিনয় করেছিলেন, হ্যাঁ, অনিকেত চট্টোপাধ্যায়ের ছবি, এখনো ওটাকে লোকে রিকল করে, ফেসবুকে তার ক্লিপ শেয়ার হয়, এই ব্যাপারটা চলে এখন? আচ্ছা, আমি ফেসবুকে নেই, হ্যাঁ, আমি যার ফলে প্রতিদিনকে ফোন করে করে জানি রিয়াকশন কি হচ্ছে, কি ফিডব্যাক আসছে। এই যে এরকম এত ভালো কমিক টাইমিং, এরকম সুন্দর ব্যাপারগুলো ক্রিয়েট করেন, তো ইচ্ছা করে না ওরকম আবার করি কিছু? পার্ট দিলে তো করবো, আপনি নিজেও তো করতে পারেন, আপনি তো পরিচালক, আপনার মানে নিজের জন্য পার্ট লিখবো। তুমি তোমার ছবিতে অভিনয় করো না কেন? আমি একটা ছবিতে করেছি, তারা ছবিতে করেছি, কিন্তু এখন আমি একেবারেই পারবো না, কেননা একটা ছবি করতে গিয়ে তুমি জানো কি হয়, নিংড়ে নেয়। হ্যাঁ, সেই ব্যাপারটা আমার ধারণা, আমি মানে ছবি নিয়ে বানানোর সময় যে প্যাশনটা কাজ করে অ্যাক্টরের, সেই ইনস্টিংক্টটা হচ্ছে, মানে আমি কি বলবো, সেটা অনেকটাই একটা ইভেন্ট ম্যানেজারের মতো, যে আমাকে পুরোটা সামলাতে হচ্ছে। আর অ্যাক্টরের মাইন্ডটা তো অনেকটা একটা প্রাইভেট, একটা ভীষণ নিজস্ব। হ্যাঁ, যে ওই মেসনারের একটা অ্যাক্টিং নিয়ে কথা আছে, যে একটা ইমাজিনারি পরিবেশে দ্য ফাইন্ডিং অফ দ্য ট্রুথ, মানে কাল্পনিক পরিবেশে একটা সত্যকে সন্ধান করা। এখন আমার সামনে একটা লাইট ধরে আছে, এইখান থেকে একজন ক্যামেরা একটা ট্র্যাক ফরওয়ার্ড করে আমার দিকে এগিয়ে আসছে, ওইখানে মনিটরের পাশে ডিরেক্টরের মুখে সিগারেট ধোঁয়া, আর ওই তার মধ্যে একটা এগিয়ে আসছে, ওইখানে আমি কি করে কনসেন্ট্রেট করব, ওটাই তো আমার সব থেকে বড় চ্যালেঞ্জ। এখন ছবি বানিয়ে আমি করতে পারি, তবে যদি ছবি বানানোর ক্ষেত্রে কখনো প্যাশন যদি কমে যায়, তাহলে তখন নিজের জন্য নিজে পার্ট লিখবো। কিন্তু এখন তো আমি প্রতিমেরই দ্বারস্থ হবো, প্রতিম এবং আরও যদি 2-1 আমার প্রিয় ডিরেক্টর আছে যাদের সঙ্গে সত্যি আমি কাজ করতে চাই। আমি কিন্তু সত্যি সবার সঙ্গে কাজ করতে চাইও না, এটাও সত্যি। আপনার পরিচালনার প্রসঙ্গে আবার একটু আসি, উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে আপনার নাটক, যেটা সৃজিত ছবি উনি করছেন। আচ্ছা, অনির্বাণ ভট্টাচার্য দেখছি যে অথই বা এরকম তালমার জুনিয়র এরকম সব সিনেমা করছেন, থিয়েটার থেকে নিয়ে আসে। তো আপনার মনে হয় না থিয়েটারকে একদম এরকম ভাবে কিছু নিয়ে আসি সিনেমাতে? আমি আমার প্রথম সেকেন্ড যে সিনেমাটা বানিয়েছিলাম, সেটা একটা আমার লেখা একটা থিয়েটার, তার নাম ছিল মুখোমুখি বসিবার। সেটা অভিনয় করেছিল স্বপ্ন সন্ধানী, পরিচালক ছিলেন কৌশিক সেন। ওটা আমার সেকেন্ড ছবি, ঠিক আছে। তো থিয়েটার, আবার আমি প্রথম বাংলায় হ্যামলেট ভেঙে হেমলাট বলে একটা থিয়েটার করেছি। সেখানে আমি হেমলাটকে উত্তর কলকাতার গড়ানহাটায় নিয়ে গিয়ে ফেলেছি, যারা পুরো চরিত্রগুলো সারাক্ষণ উত্তর কলকাতাইয়া ভাষায় কথা বলতো। হ্যাঁ, তো এই ধরনের কাজটা আমি করেছি। এখন এমন কিছু কাজ আমায় করতে হবে। এবার আমার ওই হেমলাটকে দেখেই অনেকে তারপর নানা রকম তাকে নকল করার চেষ্টা করেছে। সেটা মানে আমি সেটা, কেউ নকল বলতে পারে, কেউ বলতে পারে প্রভাবিত। আমি দুটো শব্দই অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমি যদি কোনো কাজ করি তাকে এসেনশিয়ালি আমার জ্ঞান বুদ্ধি
চিন্তা অনুযায়ী, সেটা পুরনো কোনো উপাদানও হতে পারে, অন্য কোনো থিয়েটারও হতে পারে, অন্য কোনো সিনেমা হতে পারে, কিন্তু আমার জ্ঞান বুদ্ধিমতে সেটা ওই মুহূর্তে ওটাকে আমাকে নতুন করে ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ওটা আমার কাছে মৌলিক। অর্থাৎ আমি যতক্ষণ এটা মৌলিক বলে বিশ্বাস করছি ততক্ষণ আমি ওই ধরনের কোনো কাজ করি না। এখন অনেক থিয়েটার করেছি, অনেক ছবি বানিয়েছি, অনেক অভিনয় করেছি, এখন একটু বুঝে শুনে করি, একটু বলে সময় নিয়ে করি। না সেটা তো ঠিক আছে, কিন্তু থিয়েটারে আপনি যেরকম একটা মাইলস্টোন ক্রিয়েট করে গেছেন, তো সেইগুলোকে আপনি যখন সিনেমায় নিয়ে আসবেন না, এই যে উইঙ্কেল টুইঙ্কেল আমাকে অনেকে বলেছে আপনি করলেন না কেন, কারণ ওটা সৃজিত করবো, ওটা আমি এক থিয়েটার হয়ে গেছে। আমাকে মানে কোটি কোটি টাকা দিলে আমি উইঙ্কেল টুইঙ্কেল বা রুদ্রসঙ্গীত বা অর্ধশেষ রজনী বা বোমা, আমার যেগুলো যে থিয়েটারগুলো অনেক অনেক লোকে দেখেছে, বা মুম্বাই নেক্স, এই থিয়েটারগুলো আমাকে কোটি কোটি টাকা দিলেও আমি আর সিনেমা বানাবো। আমি ওটা পুরো আমার সৃজন ক্ষমতা ওখানে পুড়িয়ে দিয়েছি, ওটা নিঃশেষিত। তুমি যেটা বলছো যে সেটা হচ্ছে যে প্রায় মানে 50 বছর আগে বিবাহ বিচ্ছিন্ন, আমার সঙ্গে বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীর সঙ্গে নতুনভাবে আবার কি থাকতে, আমি রিচার্ড বার্টন নই, হ্যাঁ, আমি আর লিজ টেলারকে সে 2বার বিয়ে করেছিল, সেটা আমার পক্ষে সম্ভব না। ওখানে আমার ওই সম্পর্কটা থেকে আমার আর কিছু পাওয়ার নেই, কিছু দেওয়ার নেই, ওটা নিঃশেষিত আমার কাছে। আমি সম্পূর্ণ উজাড় করে দিয়েছি যখন রুদ্রসঙ্গীত বানিয়েছি। ওখানে আমি কি করবো ফিল্মে গিয়ে? আমি হাবুডুবু খাবো, স্টোইক হয়ে অবসাদ মেলানকলিতে বুঝবো, অবসন্ন হয়ে যাবো, অবসাদে বুঝবো। তবে ওটা যে সিনেমা হচ্ছে, ইউ আর হ্যাপি? হ্যাঁ, আমি খুশি। কেউ যদি আমার একটা কাজ থেকে সিনেমা বানাতে চায়, এর আগে একজন এই সিনেমা বানাতে চেয়েছিল, রুদ্রসঙ্গীত। ইনফ্যাক্ট আমি তার নাম বলছি না, কিন্তু তোমার কথায় ওর নাম এক্ষুনি এসছে। যাই হোক, তো তারপর সেটাও করেনি। কেউ আমার বিকেলে ভরে সর্ষে ফুল বলে একটা নাটক আছে। তা আমার কোনো একটা ক্রিয়েশন যদি অন্য ফর্মে, যদি রূপান্তর, আমি তো এটাকে রূপান্তর বলবো, অন্য রূপে সে নিয়ে যাচ্ছে, তো সেটা আমার তো ভালোই লাগে, সেটা ভালো লাগে, খুবই ভালো লাগে। আচ্ছা, আপনার হুব্বা যে সিনেমাটা, সেটা তো গোয়েন্দাপীঠ, লালবাজার, সেখানে ওইরকম একটা গল্প ছিল, তার থেকে বেস করে সম্ভবত তৈরি হয়েছিল। তো বাংলা সিনেমা সাহিত্য থেকে ডিট্যাচড অনেক বলে মনে হয় আমাদের। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে, যে সেটা কি আরো ফিরে যাওয়া উচিত, নাকি পরিচালকদের নিজেরই গল্প লিখছে, এই ব্যাপারটাই বেশি ডিপেন্ড করছে? আমার মনে হয় যে সেই রকম সাহিত্য হতে হবে যেটা একটা পরিচালককে পরিচালককে মানে প্রভোগ করবে, যে এমন সাহিত্য হতে হবে যেটা পরিচালক পড়েই মনে করবেন যে এটা আমি এক্ষুনি করতে হবে। তো সাহিত্য থেকে হচ্ছে, আমি এই কিছুদিন আগে ডিকশনারি বলে একটা ছবি বানিয়েছি, ওটা বুদ্ধদেব গুহর 2টো ছোট গল্প থেকে নেওয়া, সেটা আমি মার্জ করেছি। তো এখনও অনেকে সাহিত্য, আমার এক বন্ধুই ইনফ্যাক্ট সুমন মুখোপাধ্যায় পুতুল নাচের ইতিকথার ছবি বানাচ্ছে। তো নির্ভর করছে যে সাহিত্যটা বড় কথা নয়, বড় সে সাহিত্যের মধ্যে সেই উপাদান থাকতে হবে যেটা, কেন ফিল্ম ডিরেক্টর তো সাহিত্য করছেন না সেলুলয়েডে বা আমাদের নতুন বৈদ্যুতিক ক্যামেরায় ম্যারি3-তে, সেখানে তো করছেন না, তিনি অন্য সিনেমাই বানাতে চাইছেন। তাহলে সেই রকম সাহিত্য হতে হবে যা সেই পরিচালককে প্রভাবিত বা প্রবুদ্ধ করে। সিরিয়াল কিলিং বা এইসব ব্যাপার নিয়ে যে সিনেমাগুলো হয়, থ্রিলারগুলো হয়, আপনি যখন এখানে কোথাও অভিনয় করেন, যেরকম আমাদের চলচ্চিত্রতে করেছেন, তখন আপনার চোখের সামনে প্রিপারেশনের ছবিটা কি থাকে, যে বিদেশি কোনো কিছু? কারণ আমাদের দেশে তো এরকম খুব বেশি দেখা যায় না। ওর সঙ্গে ফোনে, প্রতিমের সঙ্গে যখন ফোনে কথা, অ্যান্থনি হপকিন্স শব্দটা যখন, কিন্তু ওটাতে একটা ঐশ্বরিক অভিনয়, আমি ওটা পারবো না কোনোদিন করতে। একটা ভয়ঙ্কর অভিনয় করেছেন একটা অ্যান্থনি হপকিন্স, এবং হপকিন্সের আমি মনে করি আমি প্রচুর অভিনয় দেখেছি, কিন্তু ওইটা একটা জীবনের হয়তো বলবো যে শ্রেষ্ঠ অভিনয়। যদি অসাধারণ অসাধারণ ছবি, এই কিছুদিন আগে কি পোপ, ওই এটা দেখলাম, দুর্ধর্ষ অভিনয় করে, ওটা অসামান্য অভিনেতা। ভিক্টোরিয়ান এজের যদি কোনো এখনো লিগ্যাসি কোনো স্টেজ অ্যাক্টরের মধ্যে থাকে, তিনি অবশ্যই অ্যান্থনি হপকিন্স। আমার খুব ভালো লেগেছিল এই আমাদের কেভিন স্পেসি 7-এর অভিনয়। হ্যাঁ, ওটা ওখানেও কেভিন স্পেসি একজন সিরিয়াল কিলার ছিলেন। তো ওরকম কোনো প্রিপারেশন ওইভাবে থাকে না। প্রিপারেশনটা আসলে অনেক দেখতে দেখতে, পড়তে পড়তে একটা অভিজ্ঞতা গড়ে ওঠে। তারপরে ডিরেক্টর একটা ক্লু দিলেন, হ্যাঁ, সেই ক্লুটা থেকে আমি আমার মতো করে তখন চালচিত্র বানাই। ও হয়তো আমাকে একটা খড়ের কাঠামো দিলেন পরিচালক, আমি সেটা আমার মতো করে রং করার চেষ্টা করি। মানে এই যে একজন খুব একটা ভালো কথা বলেছিলেন যে হোয়াট ইজ অ্যাক্টিং, টু রেসপন্ড ইন দিস ফ্লো অ্যাকর্ডিং টু ইউর ইনস্ট্যান্ট স্টিমুলা। মানে ওই মুহূর্তে আমার প্রতিবর্ত ক্রিয়ায়, আমার রক্তক্ষরণে, আমার সংবহনে অভিনেতার, কারণ আমি যখন করতে যাই আমি পার্ট মানে সংলাপ আমি ঠিক করে মাথা ঘামাই না, কিন্তু সংলাপটা আমি হুবহু বলি।
কিন্তু সেটা আমি রিহার্সাল করতে করতে ফ্লোরে যাওয়ার ফলে আমি বারবার রিহার্সাল করতে চাই, যাতে সংলাপগুলো যখন উচ্চারণ করবো সেটা যেন আমার জানা, কিন্তু আমাকে তো এমনভাবে উচ্চারণ করতে হবে এটা ওই মুহূর্তে পৃথিবীতে আমি প্রথম বলছি, তাহলে সংলাপ নিয়ে অতটা বদল হলে আমার চলবে না। কিন্তু ওই যে স্টিমুলা আমাকে কীভাবে আমার প্রতিবর্তক ক্রিয়া আমাকে রেসপন্ড করছে ওই মুহূর্তটার কাছে, ওইটাই আমায় খুব সতর্ক থাকতে হয়। এবং সেটা ওই সংলাপ বলাটা আমার কাছে বড় কথা নয়। আমার ওই যে তুমি জিজ্ঞেস করলে আমার এতদিনের দেখা পড়া, যেটুকু পড়েছি যেটুকু দেখেছি, আমরা সকলেই তো প্রায় সেলফ টট অ্যাক্টর, আমরা ওই স্টিমুলাটাকে আমি খুব মানে পিওর রাখার চেষ্টা করি। আচ্ছা, আপনি যদি এরকম, আপনি তো প্রচুর বিদেশি সিনেমা দেখেন, তো এরকম যদি সিনেমা রেকমেন্ড করতে হয় আমাদের দর্শকদেরকে, কি রেকমেন্ড করবেন এরকম 2-3টে সিনেমা যদি বলেন? এই মুহূর্তে আমার খুব এমিলিয়া পেরেজ বলে একটা ছবি মুভিতে দেখলাম, তার ফর্মটা আমার খুব ভালো লেগেছে। আর এই আলফানসো কুয়ারন না, ওর ডিসক্লেমার দেখলাম একটা সিরিজ অ্যাপেল টিভিতে, আমার দুর্ধর্ষ লেগেছে। আপনি কি রেকমেন্ড করবেন আমাদের দর্শকদের? আমার পেঙ্গুইন খুব ভালো লেগেছে। কোথায় আছে এটা? এটা এসছে জিও সিনেমায় দেখাচ্ছে। তুমি কিষ্কিন্ধা কান্ডম দেখলে? না, মা দেখেছে, বললো ভীষণ ভালো, ভীষণ ভালো। পেঙ্গুইনটা খুব ভালো লেগেছে। কলিন ফ্যারেল পুরো যে বোঝাই যাচ্ছে না, কলিন ফ্যারেল দারুণ অভিনয়। কলিন ফ্যারেল আমার সব থেকে ভালো লেগেছিল ফোন বুথ, ওটাও একটা থিয়েটার থেকে নেওয়া। হ্যাঁ, এবং কলিন ফ্যারেলের নাম থেকে আর একটা ছবি মানে প্রচুর অস্কার জিতেছিল কিন্তু একটু মিউটেড বলে হয়তো অনেকে দেখেনি, ব্যানশিজ অফ ইনশেরিন। লাস্ট ইয়ার অস্কারে অনেক কটা দুটো মানুষ হঠাৎ একজন একটা মানুষকে বলে আমি আর আজ থেকে তোমার সঙ্গে কথা বলবো না। কেন বলছে না সেটা, কেন এটা নিয়ে পুরো ছবিটা, একটা ছোট্ট গ্রামের গল্প, আইরিশ সেটআপ। তো এই দুটো ছবি আমি বলবো, পেঙ্গুইন সিরিজ আর ব্যানশিজ অফ ইনশেরিন। ইনশেরিন হচ্ছে জায়গাটার নাম, ব্যানশিজ অফ ইনশেরিন। আর যে ছবি আপনার না দেখলেই নয়, তার নাম চালচিত্র, প্রতিম ডি গুপ্ত সিনেমা। আপনারা হলে আসুন, এই সিনেমাটা দেখুন। অনেকদিন পর একটা সিনেমা দর্শকদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে, এবং যে ছবি মানে মানুষ দেখতে চান বাংলা ছবি নিয়ে, অনেক আমরা সারাক্ষণ খারাপ খারাপ কথাই বলি পেছনে পেছনে সবাই, কিন্তু যেই ছবিটা নিয়ে কথাবার্তা হচ্ছে, আপনারা অন্যের কথা পরের মুখে ঝাল খাবেন না, আপনারা দেখে নিন। এই আর কি। ঠিক আছে, আমরা আর ভিডিও লম্বা করবো না, অনেকক্ষণ ওনাদের আটকে রেখেছি। তো আজকে কেমন এনজয় করলেন বলুন, কতটা কি মনে হলো চালচিত্র দেখে? আপনাদের ফিডব্যাক কিন্তু কমেন্টে চাই, আপনারা এই সব থেকে বড় বিচারক। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। অনেক ধন্যবাদ ব্রাত্যদাকে আমাদের চ্যানেলে আসার জন্য। ব্রাত্যদাকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন আপনি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।